রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ সমস্যাগুলো করবে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। আমরা হয়তো কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো। পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল, তারা যারা ইলেকশনে জিতবে এরা কন্টিনিউ করবে। গণতান্ত্রিক সরকার গঠনে সবার আগে জাতীয় নির্বাচনের আহ্বান রিজভির। হাসিনার কারণে বঞ্চিত তিস্তাপাড়ের মানুষ, বললেন দুলু। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে লাখো মুসল্লি ঢল। দ্বিতীয় দিনেও চলছে কোরআন হাদিস থেকে বয়ান, হামলার হুমকিদাতা গ্রেফতার। এবং ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে 3 গাড়ির সংঘর্ষে আহত 12। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হাসানের দাফন সম্পূর্ণ। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচন। কবে হবে এমনটাই জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এর মধ্যে অন্তর্বর্তী সরকার যতটুকু সম্ভব সংস্কার করবে। শনিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগে সংসদ নির্বাচন চাইবে বিএনপি, আর অন্তর্বর্তী সরকারেরও প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় নির্বাচন। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে ভোটের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তাব তুলবে তার দল। বৈঠকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিচ্ছেন। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি আছে, জটিলতা আছে, সেইগুলি দূরীভূত করে নির্বাচনকে ত্বরান্বিত করা, এটাই আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এই যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিল, সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শুরু হয়েছে। এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠক কখন শুরু হয়েছে আর আলোচনায় কি কি বিষয় থাকছে? ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ঠিক 3টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং আপনি যেমনটি জানেন যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেই বৈঠকে কিন্তু আজকে প্রথম দিন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকেও এখানে প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এবং আমরা এই বৈঠকটি শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার সাথে আমরা কথা বলেছি এবং তার কাছে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকের মধ্য দিয়ে যেই সিদ্ধান্তগুলো হবে এবং ঐক্যমতের যেই জায়গাগুলো তৈরি হবে, সেই ঐক্যমতের বিষয়গুলো নিয়ে যে একটি চার্টার তৈরি করা হবে যা জুলাই চার্টার নামে পরিচিত হবে। এবং তিনি যেটি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর মধ্যে কিন্তু এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি ইঙ্গিত দিয়েছেন এবং সেটিকে লক্ষ্য রেখে পাশাপাশি যে এই যে জাতীয় ঐক্যমত গঠনের যে প্রক্রিয়া চলছে এবং সংস্কার কমিশনগুলোর যে 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো দেয়া হয়েছে, সেই সুপারিশগুলোর মধ্যে বিভিন্ন বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে একটি ঐক্যমতের জায়গা তৈরির প্রচেষ্টা হিসেবেই কিন্তু আজকের এই বৈঠক। এবং এই বৈঠক নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলেছি এবং রাজনৈতিক দলগুলোর নেতারা যেটি বলেছেন যে সংস্কার যেহেতু একটি চলমান প্রক্রিয়া, সেই সংস্কার যেমন চলতে থাকবে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে যাতে দ্রুত একটি নির্বাচনের
দিকে যাওয়া যায় সেই প্রস্তাবনা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হবে। এবং আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে বিএনপির প্রতিনিধি দলের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে যেই প্রশ্ন উঠেছে সেই ক্ষেত্রে তাদের দলের অবস্থান স্পষ্ট করবেন আজকের বৈঠকে। এবং তারা যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবিটি কিন্তু তারা তুলে ধরবেন এমনটি কিন্তু বলেছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকেও বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন আজকের এই বৈঠকটিতে। এবং আজকে কোন কোন বিষয়ে ঐক্যমতের জায়গা তৈরি হয় এবং সামনে আর কি কি বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকবে সেই বৈঠকটি শেষেই কিন্তু আমরা স্পষ্ট হতে পারবো। ডানা, ধন্যবাদ আপনাকে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। গণতান্ত্রিক সরকার গঠনে অন্য নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আগে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, তাই প্রত্যাশা থাকে এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিবে। প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা, গণতান্ত্রিক সরকার গঠন করা। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রংপুরে একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভারতের কাছে তিস্তার পানি নয়, ক্ষমতা চেয়েছেন পতিত শেখ হাসিনা। তার নতজন পররাষ্ট্রনীতির কারণে বঞ্চিত হয়েছে এই অঞ্চলের মানুষ। পানির ন্যায্য হিস্যার দাবি এবং তিস্তা মহাপরিকল্পনা অথবা মেঘা প্রকল্প যাই বলি না কেন, এটার দাবিকে রেখে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার দিন এবং রাত্রি 48 ঘন্টা জনতার সমাবেশের আহ্বান জানিয়েছি। পতিত সরকার নতজানু পররাষ্ট্র নীতির কারণে সে এই রংপুর অঞ্চলের মানুষের এই জন আকাঙ্ক্ষার এই দাবিটি প্রতি কোনো গুরুত্ব দেননি। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকেই তালিম চলছে প্রতিটি খিত্তায়। পরিবার পরিজন ছেড়ে ইজতেমায় আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বলেন, তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে এক হতে চান তারা। দুই দল আমরা যারা আছি মোটামুটি জুবাইর গ্রুপ আর এই যে বলে সাত গ্রুপ, দুই দল একত্রিত হওয়া ভালো। আমরা আলেমদের সম্মান করি, তারা তোমাদের মাথার তাজ। আমরা এক হইয়া ভিন্ন ভিন্ন মতে এক নেতৃত্বে এক ইতো করি আমরা চলি, কোনো সমস্যা নাই। পরিবারের কথা তো মনে উঠে না এই জায়গায় আসলে। আল্লাহর কাছে আসে, আল্লাহ রাস্তায় আসে, আল্লাহ রাস্তায় থাকার জন্য চেষ্টা করে। সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ রাসূল তরিকে জীবনযাপন করতে পারে, এটাই কাজ, এটাই জিম্মাদারি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে।
ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করা হয়েছে। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। এবারের পর্বে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরুল, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ইজতেমা ময়দানে কিন্তু আজকে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় পর্বের মধ্যে হচ্ছে যৌতুকবিহীন বিয়ে, এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আসতে অবস্থান করছেন খিত্তায় খিত্তায়, এবং সেখানে কিন্তু ধর্মীয় আলোচনা হচ্ছে এবং দিন এবং ইসলাম কিভাবে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসাবে তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু ইজতেমা ময়দানে যে শীর্ষ মুরব্বী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু সেই বয়ান দিচ্ছেন, উর্দুতে বয়ান দিচ্ছেন, এবং বাংলায় কিন্তু সেটা যারা বুঝেন না তাদের জন্য কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু যে ইজতেমা ময়দান সেটা কিন্তু এখন কিন্তু ভিতরে পরিপূর্ণ। মানুষে এখন আজান হয়েছে এবং আসরের নামাজ অনুষ্ঠিত হবে, এর জন্য কিন্তু অজু করে নিচ্ছেন সাধারণ মুসল্লিরা। এবং আপনার যদি একটু দেখাতে চাই আমি, সে বিশাল এখানে কিন্তু তুরাগ নদীর পারে কিন্তু আপনি জানেন যে 160 একর জমির উপরে নির্মিত বিশাল এই প্যান্ডেলের খোলা আকাশের নিচেও আমরা দেখেছি যে এখানে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু খোলা আকাশের নিচেও অবস্থান নিয়েছেন, নিয়ে কিন্তু ইসলাম এবং দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু তারা ধারণা নিচ্ছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে তুরাগ নদীর তীরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নৌকার মধ্যেও মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন, এবং আগামীকালকে আপনি জানেন যে 12টার মধ্যে কিন্তু মোনাজাত অনুষ্ঠিত হবে। এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন এখানে কিন্তু আপনার কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু ওনারা চাচ্ছেন যে কালকে আখেরি মোনাজাতটা সমাপ্তি করার জন্য। এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কয়েক স্তর অর্থাৎ সাদা পোশাকে এবং আপনার ইজতেমার যে স্বেচ্ছাসেবক আছে তাদের নজরদারি রাখা হয়েছে। এখানে সবকিছু মিলে কিন্তু একটি নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে, এবং সবকিছু যদি আমি বলার চেষ্টা করি যে সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশে কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল কিন্তু ইজতেমার মুসল্লিদের আসা যাওয়ার জন্য কিন্তু বিশেষ কিন্তু 8টি ট্রেন সার্ভিস রাখা হয়েছে। এছাড়া যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারেন, বিভিন্ন জায়গায় গাড়ি অস্থায়ী যে গাড়ি রাখার জায়গা সেটাও কিন্তু পুলিশ প্রশাসন থেকে করে দেওয়া হয়েছে, যে কোন কোন জায়গা থেকে মুসল্লিরা উঠবেন এবং কিভাবে গন্তব্য যাবেন তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ ইজতেমা ময়দানে বিরাজ করতেছে। এখন হলো যে আসরের নামাজের পরে কিন্তু যৌতুকবিহীন যে বিয়ে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। রাজধানী ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। শনিবার বিকেল 3:17 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় 3:25 পরে লালবাগ ফায়ার স্টেশনের 2টি, হাজারীবাগ থেকে 2টি, পলাশী থেকে 2টি, সিদ্দিক বাজার থেকে 2টি ইউনিট সহ মোট 8টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে 3 গাড়ির সংঘর্ষে আহত হয়েছে অন্তত 12 জন। শনিবার সকাল 9টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় 4 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানায় মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় সুরভি পরিবহন। এতে গ্রিন ঢাকা পরিবহনটির নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের 12 জন গুরুতর আহত হয়। ভোলায় জানাজা শেষে দাফন সম্পন্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাসানের।
শনিবার ভোলা সদরের কাছি ইউনিয়নের আলমগীর মেম্বারের বাড়ির সামনে মসজিদের কবরস্থানে দাফন করা হয় তাকে। পরিবারের সদস্যরা জানায়, জানুয়ারি মাসে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাসানের মরদেহ শনাক্ত করেন। সিআইডি তার ডিএনএ পরীক্ষা শেষে 1 মাস পর গেল বৃহস্পতিবার নিশ্চিত করে জানায় এটি হাসানের মরদেহ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া চলছে কবি আল মাহমুদের স্মরণোৎসব। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ডানা, আমার মায়ের সোনানো লোক হারিয়ে গেলে শেষে, হেতাই খুঁজি হুতাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর বড়া বোয়াল মাছে। এই কবিতার অন্যতম কবি কবি আল মাহমুদ সোনালী কাবিরের নুলো কবিতা। এই কবিতা ছাড়াও তিনি অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস রচনা করেছেন। তার এই জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার যে তার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে কবির ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে কিন্তু যে 3 দিন ব্যাপী একটি গবেষণা কেন্দ্র এবং স্মৃতি পরিষদের আয়োজনে কিন্তু এই 3 দিনের কর্মসূচি। আজকে মূলত কর্মসূচি আজকে প্রথম দিনে যে কিছুক্ষণের মধ্যে তাদের কিন্তু কার্যক্রম শুরু হবে। তো এই কার্যক্রমের উদ্বোধন করবেন যে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের যে স্মৃতি পরিষদের যে প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কোচি। এছাড়াও এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যে মহাপরিচালক রয়েছেন তিনিও এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া এখানে যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যে অধ্যক্ষ উনি এখানে রয়েছেন। এছাড়া বিভিন্ন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, এখানে থেকে কবি কিন্তু তার স্কুল জীবনের যে সূচনা শুরু হয়েছিল, এখানে তিনি তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন। তো এখন আমি কথা বলবো যে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের যে স্মৃতি পরিষদের যে সভাপতি, ওনার সাথে আপনার কাছে জানতে চাইবো আপনাদের আয়োজনের উদ্দেশ্য আমাদের। কবি আল মাহমুদ হচ্ছেন একজন বাংলা সাহিত্যের অন্যতম কবি। আমরা ওনার প্রতি যেই জুলুম হয়েছে, যেই হয়েছে, আমরা বলবো যে অবিচার হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। কবি আল মাহমুদকে এখন পর্যন্ত কিন্তু তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা দাবি করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। সেখানে আমরা দাবি করেছি যে ওনাকে যেন যে শ্রেষ্ঠ পুরস্কার, যে বাংলাদেশের স্বাধীনতা পদকে যেন মরণোত্তর ওনাকে ভূষিত করা হয়। পাশাপাশি আমরা দাবি করেছি যে কবিকে যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে ওনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন দেওয়া হয়। আমরা দাবি করেছি ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো একটা প্রতিষ্ঠান যেন কবি আল মাহমুদের নামে করা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবি আল মাহমুদের যে লিখিত যে সকল গল্প, উপন্যাস, কবিতা আছে, প্রত্যেক ক্লাসে যেন সেগুলোকে আগে যেমন পাঠ্য করা ছিল এখনো যেন আবার নতুন করে পাঠ্য করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবি আল মাহমুদের প্রতি শামসুর রহমানও এক পর্যায়ে কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন যে এই মুহূর্তে যদি বাংলা ভাষায় কোনো সাহিত্য ক্ষেত্রে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, সেটা দাবিদার হচ্ছে কবি আল মাহমুদ। তা আমরা চাই যে কবি আল মাহমুদের স্মৃতি জাগরুক থাকুক এবং ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রতি বছর আমরা। ধন্যবাদ আপনাকে। তো সোনালী কাবিনের যে কবি আল মাহমুদ, আল মাহমুদকে স্মরণ উৎসবে কিন্তু 3 দিনের আয়োজন। এবছর কিন্তু এই স্মরণ উৎসবে বাংলা একাডেমির যে পরিচালক আছে ওনাকে কিন্তু কবি আল মাহমুদ স্মরণ উৎসবের এ ছিল আমার কাছে সর্বশেষ। ডানা, পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহের ফুলবাড়িয়া অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষা 2024-এ পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের এমডি, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর মহিলা কলেজের চেয়ারম্যান মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজে প্রায় 3200 শিক্ষার্থী অংশ নিয়েছিল। মূল উদ্দেশ্য ছিল আমাদের বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিটিভ স্পিরিট ডেভেলপ করা, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। এই দুনিয়াতে টিকে থাকতে হলে আমাদেরকে কম্পিট করে বেঁচে থাকতে হবে। আমরা চাই এই জেনারেশনটা আরও যোগ্য হোক, শিক্ষিত হোক। পটুয়াখালী কেন্দ্রীয় শ্রী শ্রী হরুগোপাল চাঁদ মতুয়া মন্দিরের 23তম বাৎসরিক হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে 8 থেকে 10টি মতুয়া দল হরিনাম সংকীর্তন করে। মন্দিরের সভাপতি শ্রী বঙ্কিমচন্দ্র হাওলাদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মতুয়া মহাসংঘ ও বর্তমান গদির সমাসীন শ্রীধাম লক্ষ্মী খালিয়ের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর সহ অনেকে। 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় ছিল ব্রহ্ম মুহূর্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ দিবস হইতে হরিনাম সংকীর্তন এবং আরতি ও নগর কীর্তন ইত্যাদি। এ পর্যায়ে দেশ ও জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। আমরা হয়তো কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো। পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল তারা যারা ইলেকশনে জিতবে এরা কন্টিনিউ করবে। গণতান্ত্রিক সরকার গঠনের সবার আগে জাতীয় নির্বাচনের আহ্বান রিজভির। হাসিনার কারণে বঞ্চিত তিস্তা পারের মানুষ, বললেন দুলু। বিশ্ব ইজতেমা তৃতীয় পর্বে লাখো মুসল্লির ঢল। দ্বিতীয় দিনেও চলছে কুরআন হাদিস থেকে বয়ান। হামলার হুমকিদাতা গ্রেফতার। এবং ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে 3 গাড়ির সংঘর্ষে আহত 12। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হাসানের দাফন সম্পূর্ণ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে এরপর আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।